হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ জিতল এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো। এবং এই যে বাংলাদেশ টেস্ট টিমের যে এত বড় একটা সাফল্য, এবং স্পেশালি যদি আমি বলি তাহলে বাংলাদেশের পেসারদের যে এত ভালো পারফরমেন্স, সেটা কি আগে কখনো আপনি দেখতে পেরেছেন যে প্রতিপক্ষের ১০ উইকেট একটা ইনিংসে নেওয়া পেসাররা সবগুলো নিয়েছে? এটা কিন্তু আপনি কখনোই দেখেননি। এবং এটা অতীতে আমরা এটা যদি অনেকভাবেও খুঁজি, অনেক ভয়াবহ কিছু তথ্য বের হবে যেগুলো আসলে বাংলাদেশ ক্রিকেটকে এতদিন পর্যন্ত পিছিয়ে দিয়েছিল। এই যে বাংলাদেশের পেসারদের যে এত উন্নতি এবং বাংলাদেশের পেসারদের যে এত ভালো বল করা, লাইন লেন্থ মেনটেন করে বল করা, ১৫২ গতিতে বল করতেছে, দেন হচ্ছে হাসান মাহমুদের সুইং, তাসকিন আহমেদের অ্যাগ্রেশন, দেন শরীফুল ইসলাম, এই যে এত এত বোলিং এবং টেস্ট সিরিজটা জিতে আসলে এবং ২-০ ব্যবধানে, সেটা হচ্ছে পাকিস্তানের মতো একটা টিম এবং তাদের ঘরের মাঠে। এই যে এত এত সাফল্য সবচাইতে বড় ভূমিকা যারা পালন করেছে সেটা কিন্তু ওই যে বাংলাদেশের পেস বোলিংরা। কারণ নাজমুল হোসেন কারণ কারণ নাজমুল হোসেন শান্ত তিনি দলটাকে একশোতেই গাঁথতে পেরেছিলেন। দেন তিনি এই যে বোলিংগুলো ছিল, এই বোলিংগুলোকে কীভাবে ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে, এবং একটা ক্যাপ্টেন তখনই কনফিডেন্স পায় যখন তার বোলিংগুলো কাজ দেয়। এবং এই যে বোলিংগুলোকে নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন, বলতে গেলে একদম অসাধারণ কাজ করেছেন। কারণ তিনি যখন বোলিংকে যেখানে নিয়ে এসেছেন সেখানেই তিনি সফলতা পেয়েছেন। এবং এই যে বোলিংগুলো, এই বাংলাদেশের পেসারদের নিয়ে এত বড় স্বপ্ন, বা বাংলাদেশের পেসাররা কখনো এরকম একটা ভালো পারফরমেন্স করবে, সেটা কিন্তু আপনি বা কেউ এত তাড়াতাড়ি আমরা বুঝতে পারি নাই, বা এত তাড়াতাড়ি যে এত ভালো সাফল্য পাবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি নাই, বা আমরা কল্পনাও করতে পারি নাই। কিন্তু হঠাৎ করে কি এটা পসিবল হয়েছে? আপনি যদি বর্তমান সময় দেখেন যে বাংলাদেশের কিন্তু ৩ ফরম্যাটের জন্য ৩টা সেন্ট্রাল চুক্তির একটা লিস্ট থাকে, সেটা কিন্তু আগে ছিল না। তো এটা যখন আসলো, যখন দেখা গেল যে বাংলাদেশের ক্রিকেটে কেউ টেস্ট খেলতে চায় না, কারণ নর্মালি হচ্ছে টেস্ট ম্যাচ খেলতে গেলে ম্যাচ ফি কম ছিল, তারপর হচ্ছে টেস্ট ম্যাচ খেলার জন্য স্পেশালি কাউকে পাওয়া যাচ্ছিল না। দেন হচ্ছে বাংলাদেশের টেস্ট ম্যাচের একটা স্কোয়াড গঠন করতে গেলেও দেখা যাচ্ছে টি-20 স্পেশালিস্ট বা টেস্টের স্পেশালিস্ট, মানে ওডিআইয়ের স্পেশালিস্ট, এদেরকে নিয়েই করা হতো। এবং একটা সময় আমার খুব ভালো মনে আছে ২০১০ সালের দিকে চট্টগ্রামে মেবি এটা কার সাথে, নিউজিল্যান্ড অথবা জিম্বাবুয়ে, এই একটা সিরিজে বাংলাদেশ একটা মিডিয়াম পেস বলার নাই, সেটা হচ্ছে নাজমুল হোসাইন। আপনারা নাজমুল হোসাইনকে কতটুকু চেনেন আমি জানি না, বাট আমার তখন খুবই স্পষ্ট মনে আছে যে শুধুমাত্র তাকে একা একটা টিমে নিয়ে নেয়, একটা টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, তাকে দিয়ে জাস্ট হচ্ছে শুরুর দিকে বল করাবে, বলটা একটু পুরাতন হবে, তারপরে হচ্ছে স্পিনাররা চলবে সারাদিন। এই ধরনের প্ল্যান নিয়ে বাংলাদেশ কিন্তু সামনের দিকে আগাচ্ছিল। কিন্তু এই যে সমগ্র বোলিং এবং পেস বোলারদের যে বর্তমানে যে চাহিদা, এই চাহিদার কথাটা কিন্তু সর্বপ্রথম যার মাথায় আসে সেটা হচ্ছে ফারুক আহমেদ। বাংলাদেশের ২০১১ পর থেকে ২০১৪ পর্যন্ত কী ধরনের অন্ধকার সময়ের মধ্যে দিয়ে গেছে সেটা যারা ক্রিকেটটা তখন দেখেছেন তারা বুঝতে পারবেন। হংকংয়ের সাথে আমরা ম্যাচ হেরেছি, এমন কোনো দল নেই যে আমরা ম্যাচ হারি নাই। তো এরপরে তখন অনেক পরিবর্তন আসে, নির্বাচক থেকে শুরু করে কোচ, সব জায়গায় পরিবর্তন আসে, এবং তখন প্রধান কোচের দায়িত্ব পায় হচ্ছে হাতুড়ে সিংয়ে, এবং প্রধান নির্বাচক হন হচ্ছে ফারুক আহমেদ, বর্তমান যিনি এখন বিসিবি প্রেসিডেন্ট। এবং ক্যাপ্টেন হয় হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, তার আগে ক্যাপ্টেন ছিল মুশফিকুর রহিম। তাকে বাদ দিয়ে মাশরাফিকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়, এবং পরের সিরিজেই বাংলাদেশের স্কোয়াডে ৫ জন পেসার এবং একাদশে ৩ জন পেসার, এবং মাশরাফিকে দিয়ে ৪ জন পেসার। এই যে তখন থেকে শুরু পেসারদের উত্থান। এবং এরপরে হচ্ছে আমরা যখন অস্ট্রেলিয়ার মাটিতে কোয়ার্টার ফাইনাল খেললাম ইংল্যান্ডকে হারিয়ে, সেখানেও কিন্তু পেসারদের আধিপত্য ছিল। এবং আমরা সবাই হয়তো জানি যে অস্ট্রেলিয়ার একটা কন্ডিশন, সেখানে পেস বোলিংরা অনেক বেশি সাহায্য সহযোগিতা পাবে, সো কন্ডিশন কাজে লাগায় পেসাররা ভালো করবে। বাট খুবই অবাক করা বিষয়, ওয়ার্ল্ড কাপ থেকে আসার পরে পাকিস্তান যখন বাংলাদেশের সাথে খেলতে আসে, তখনও সেই স্কোয়াডে পেসারদের সরাসরি, এবং একটা একাদশে ৩ থেকে ৪ জন পেসার ছিল। সৌম্য সরকারকে দিয়ে ৫ জন পেসার, এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজে। এইটা একটা ঘটনা। এরপরে যখন ইন্ডিয়া আসলো তখনও সেম ধারাটাই চলতে থাকলো। এই যে তাদের প্রসেসটা শুরু হলো ফারুক আহমেদ, মাশরাফি বিন মুর্তজা এবং হাতুড়ে সিংয়ের আন্ডারে, এই প্রসেসটা কিন্তু আর তখন কিন্তু আর কেউ বাদ দিল না, এবং সেটা কাজে লাগলো। মাঝে একটা সিরিজে মিরপুরে খেলা,
এই জন্য হচ্ছে বিসিবি প্রধানের ওই দিক থেকে একটা নিউজ আসছিল যে যেহেতু মিরপুরে খেলা, তো স্পিনার নিয়ে খেলানোটাই ভালো। তখন আফ্রিকা বাংলাদেশে খেলতে আসে। প্রথম ম্যাচটা স্পিনারদের নিয়ে খেলে বাংলাদেশ ম্যাচটা হেরে যায়, কিন্তু মাশরাফি বিন মুর্তজা তারপর থেকে পরের দুইটা ম্যাচে পেসারদেরকে নিয়ে সেই সিরিজটাও কিন্তু বাংলাদেশ জিতে যায়, প্রথমবারের মতো আফ্রিকার সাথে কোনো দ্বিপক্ষীয় সিরিজ জেতে। এই যে তখন থেকে পেসারদের উত্থান, মাঝে কিছু পেসার হারিয়ে গিয়েছিল, এবং এরপরে যখন 2021 ওটিস গিবসনকে যখন বাংলাদেশ কোচ পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়, এরপর থেকে কিন্তু বাংলাদেশের পেসারদের মূলত উত্থানটা শুরু হয়। তখন ওটিস গিবসন হচ্ছে হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, দেন তাসকিন আহমেদ, খালেদ মাহমুদ, মানে এই যে খালেদ আহমেদ, এদেরকে নিয়ে তিনি একটা ক্যাম্প করে, এবং সাথে বাংলাদেশের যারা মানে এক্স ক্রিকেটার ছিল, সাবেক ক্রিকেটার পেস বলার ছিল, তাদেরকে কোচিং করানোর জন্য তিনি একটা ক্লাস নেন। এইভাবে অনেকগুলো ক্লাস নেওয়ার পরে যারা সাবেক ক্রিকেটার ছিল পেস বোলিং নিয়ে, যারা কোচ হওয়ার জন্য কাজ করতে চায়, তাদেরও ক্লাস নেয়, প্লাস পেসারদেরকে নিয়ে আলাদা করে একটা ইউনিট বানিয়ে যে কাজটা শুরু করে ওটিস গিবসন, এরপরে কিন্তু মূলত বাংলাদেশের পেসারদের অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়ে যায়। এবং ওটিস গিবসন আসার পরে যখন বাংলাদেশ আফ্রিকাতে সিরিজ খেলতে যায়, এবং আফ্রিকাতে গিয়ে বাংলাদেশ কিন্তু সিরিজ জিতে, এবং সেখানে তাসকিন আহমেদের যে পারফরমেন্স ছিল সেটা কিন্তু অসাধারণ। এবং দক্ষিণ এশিয়া থেকে, অর্থাৎ এশিয়ান কোনো বোলিং আফ্রিকাতে গিয়ে 5 উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার হচ্ছে, বাংলাদেশি পেস বোলিং হচ্ছে তাসকিন আহমেদ, এই যে ওটিস গিবসনের হাতে। এবং এরপরে যেটা হলো যে যখন ওটিস গিবসন বাংলাদেশের সাথে খুব একটা ভালো মানাচ্ছিল না এবং তিনি মেনে নিতে পারছিলেন না, তখন তিনি চলে যাওয়ার আগে তিনি হাসান মাহমুদকে নিয়ে একটা কথা বলে গিয়েছিলেন যে এই বোলিংটাকে আপনারা কখনো হারাই যেতে দিন না, এই বোলিংটা কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে অনেকদিন সার্ভিস দিবে। এবং এখন এসে দেখেন হাসান মাহমুদ কোথায়, 3 ফরম্যাটে তিনি মানে অপরিহার্য একজন বলার। এরপরে যখন আসেন, যখন অ্যানাল ডোনাল্ডকে যখন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো, এরপরে পেসারদের যে উত্থান সেটা এই ধাপ থেকে এই ধাপে উঠে আসলো, এবং তখন থেকে প্রত্যেকটা পেসারের মধ্যে খেলার যে আগ্রহ তৈরি করা বা প্লেয়ারদের যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এই সব প্ল্যান কিন্তু অ্যানাল ডোনাল্ডের মাধ্যমে শুরু হয়, এবং তখন কিন্তু বাই রোটেশন খেলাটা শুরু হয়। আপনি যখন দেখেন যে ওই 2022-এর আগে কিন্তু তাসকিন আহমেদ খুব একটা ভালো খেলতে পারতো না, ইনজুরি তার সাথে লেগেই থাকতো, বাট অ্যানাল ডোনাল্ড যখন আসে এরপর থেকে কিন্তু পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু এত সুন্দরভাবে গোছানো প্ল্যান পরিকল্পনা করে তার কাজ মতো এগায় যায়, তখন কিন্তু আসলে বাই রোটেশন সবাইকে খেলানো হয়। এবং ইবাদত ইসলামকে, যে আমরা সবাই জানতাম যে তিনি হচ্ছে লাল বলে ক্রিকেটার, তিনি কখনো সাদা বলে কার্যকারিতা বা ভালো কিছু করতে পারবে না, বাট মানে ডোনাল্ড যখন আসে বাংলাদেশের পেস বোলিং কোচ হয়ে, তার 2 মাসের মাথায় তিনি ইন্ডিয়ার এগেনিস্টে যে সিরিজটা হয় সেখানে কিন্তু টপ মোস্ট উইকেট টেকার হয়, এবং বাংলাদেশ কিন্তু সিরিজ জিতে যায়। এই যে তখন থেকে যে উত্থান, এবং প্লেয়ারদেরকে যে স্পেশালি পেস বলারদের যে বাই রোটেশন করে খেলানো এবং তাদের ফিটনেস ধরে রাখার জন্য যাবতীয় সব ধরনের প্ল্যান কিন্তু এই ডোনাল্ডের মাধ্যমে কিন্তু শুরু হয়। এবং তিনিও যখন চলে যায়, এরপরে আসে হচ্ছে আন্দ্রে অ্যাডামস, নতুন পেস বোলিং কোচ। তাকে নিয়ে আমরা হয়তো অনেক হাসি ঠাট্টা অনেক কিছু করেছি, আমরা তার সম্পর্কে হয়তো অনেক জানি না, কিন্তু আপনাদের বলে রাখা ভালো যে তিনি কিন্তু মিচেল স্টার্ক, যে বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একজন বলার, মিচেল স্টার্ক, তার কিন্তু পার্সোনাল মেন্টার কিন্তু ছিল হচ্ছে এই আন্দ্রে অ্যাডামস, এবং লাকি ফার্গুসন তারও কিন্তু মেন্টার হিসেবেই তিনি কিন্তু কাজ করেছেন। সো তার কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে। তিনি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে অতটা ভালো ছিলেন না, বাট তিনি কোচ হিসেবে কিন্তু সফল। এবং বাংলাদেশের বর্তমান পেসারদের গতি বলেন, লাইন লেন্থ বলেন, বা কোথায় বল ফেললে কি হবে যা, বা প্ল্যান করে বল করা, এই সব কিছু কিন্তু এই আন্দ্রে অ্যাডাম কিন্তু একদম পুরো এক্সপ্লোর করে দিয়েছেন, এবং তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তাকে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুজ করেছে অ্যাজ এ পেস বোলিং কোচ হিসেবে। আপনি এই মুহূর্তে আপনি হচ্ছে 2014 সালের আগে পেস বোলিং হিসাব করতে যান, তখন কে খেলতো? নাজমুল হোসেন খেলতো, মাশরাফি বিন মুর্তজা ছিল, রুবেল হোসেন ছিল, শফিউল ইসলাম ছিল, এই শেষ, এর বাইরে কিন্তু কেউ ছিল না, আপনি খুঁজেও পাবেন না কাউকে। বাট রাইট নাও আপনি 2024-এ এসে পেস বোলিংয়ের যদি লিস্ট করতে যান, তাহলে আপনি প্রাইম 10টা বোলিং পাবেন যারা হচ্ছে ন্যাশনাল টিমে খেলার জন্য প্রস্তুত এবং তারা খেলে। আপনি যদি টেস্টের কথা বিবেচনা করতে চান, খালেদ আহমেদ এখন সুযোগ পায় না, এই সিরিজে কোনো সুযোগই পায় নাই। শরীফুলকে সেকেন্ড টেস্টে নেওয়া হলো না, আমরা বুঝতেই পারলাম না যে শরীফুল নেই। এরপরে হচ্ছে রিজাবুর রহমান রাজা, মুশফিক হাসান, রিপন মণ্ডল, তারপর হচ্ছে মারুফ মৃধা, যারা ইয়াং সেন্সেশন,
যারা ওয়েট করতেছে ন্যাশনাল টিমে ঢোকার জন্য, এটা কিন্তু এখনো ন্যাশনাল টিমের সার্কিটের ভিতরেই আছে। এরপরে যদি আমি ন্যাশনাল টিমের কথা বলি, মোস্তাফিজুর রহমানের কথা সবার আগে আসবে, তারপর হচ্ছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব। এই যে এত এত পেসার, এত এত পেস বোলিং, এই সব কিছু কিন্তু বিদেশি কোচদের অনেক বেশি অবদান ছিল, বাট এখানে কিন্তু দেশি যে কোচগুলো ছিল, তারিক আজিজ, দিন হচ্ছে নাজমুল হোসেন, এখন তিনি কোচ হিসেবে কাজ করেন, এদের হাত কিন্তু অনেক বেশি ছিল। এবং পিসিবি হাই পারফরমেন্সের কিন্তু সবগুলো কোচের দায়িত্ব কিন্তু এখন বর্তমানে দেশি কোচরা আছে। সো আমরা যতটুকু পারি আমরা বিদেশিদেরকেও ফুল ক্রেডিট না দিয়ে দেশিদের একটু প্রমোট করা উচিত। কারণ দেশি কোচরা যদি এই সিরিজে যদি প্ল্যান না করতো, যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করে, তখন কিন্তু চট্টগ্রামে টেস্ট প্লেয়ারদেরকে নিয়ে যে একটা ক্যাম্প করা হয়েছিল, সেখানে কিন্তু দেশি কোচরা কিন্তু ছিলেন। শেখ সোহেল থেকে শুরু করে সবাই ছিলেন, এবং তাদের যে স্কিল ডেভেলপমেন্ট, পেসারদেরকে নিয়ে আলাদা কাজ করা, সব কিছু কিন্তু তারাই করেছেন। এবং সেটার ফলাফল এবং সেটার কিন্তু আউটপুট কিন্তু আমরা এই সিরিজে পেয়েছি। এবং বাংলাদেশ এখন বর্তমানে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বরে অবস্থান করতেছে। আমরা যদি ইন্ডিয়ার এগেনস্টে ভালো করতে পারি এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ভালো করতে পারি, আমরা কিন্তু তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার একটা স্বপ্ন দেখতে পারি। আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার জন্য একটা স্বপ্ন দেখতেছে, বাংলাদেশ এই লেভেলে চলে গেছে। অতি উৎসাহী হওয়া ভালো না, বাট প্লেয়ারদেরকে উৎসাহ দিলে তারা আরও বেশি খেলার মোটিভ পাবে। সো এখান থেকে বাংলাদেশের যে পেস বোলিংরা আছে বা বলাররা আছে, তাদেরকে বাই রোটেশন খেলাতে হবে, এবং এই ধারাটা অব্যাহত রাখতে পারলে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে। সো আপনাদের মতামত আমি কমেন্ট বক্সে আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।